আজকের এই ভিডিওতে আমরা সেলস ইন সিরিজ অ্যান্ড সেলস ইন প্যারালাল এই দুটো বিষয় নিয়ে আলোচনা করব। কিছু ম্যাথামেটিক্যাল প্রবলেমও রয়েছে, সম্ভাব্য যত ধরনের প্রবলেমগুলো হয় আজকে আমি তুলেছি, তাই ভিডিওটা হয়তো একটু বড় হতে পারে। যারা শিখতে চাও এবং কোশ্চেন অ্যাটেন্ড করতে চাও এই সিরিজ এবং প্যারালাল থেকে, তারা অবশ্যই ভিডিওটি পুরো দেখার চেষ্টা করবে। প্রথমে এখানে দেখা আছে সেলস ইন সিরিজ। আমরা যদি সেলগুলোকে সিরিজ কম্বিনেশনে সাজাতে চাই তাহলে কিভাবে সাজাবো, কি কি উপায়ে সাজাতে পারি। দেখো, ডেফিনেশনে বলা আছে যে মাল্টিপল সেলস আর অ্যারেঞ্জ ইন সাচ আ ওয়ে দ্যাট পজিটিভ টার্মিনাল, কি বলছে এখানে, পজিটিভ টার্মিনাল of one cell is connected to the negative terminal. This is the general way to connect many cells in series combination of the other cell and so on. This arrangement is known as series combination. Just this is the basic ideas I try to give you. এখানে যে ছবিগুলো দিয়েছি, একটু ছবিগুলো খেয়াল করো, তাহলে হয়তো একটু আইডিয়াগুলো ক্লিয়ার হবে। আমি এখান থেকে কী ধরনের প্রবলেম আসবে, এটা আমি নর্মাল সেলের ক্ষেত্রে দেখিয়েছি যে ব্যাটারিগুলোকে। আর যদি আমরা নর্মাল সিরিজের ক্ষেত্রে আমাদের এক্সামে কিন্তু এই যে আমি সেকেন্ড যে এটা দিলাম, এই ধরনের কিন্তু সেল আমাদের এক্সামে কিন্তু দেবে এবং এখান থেকে বিভিন্ন ধরনের কোশ্চেনগুলো আসবে। সেই কোশ্চেনগুলোকে আমাদের সলভ করতে হবে। ওকে, চলো এখানে দেখো আমি সেলগুলোকে একটা কম্বিনেশনে সাজিয়েছি। এটা কিন্তু একটা ক্লোজ সার্কিট থেকে তোলা হয়েছে, কিন্তু আমি জাস্ট শুধুমাত্র সেলগুলো নিয়ে এখানে কাজ করব। এখানে প্রথম যে সেলটা দেখতে পাচ্ছ সেখানে কিন্তু পরিষ্কারভাবে এটা ক্লিয়ার যে এইটা তোমার প্রথম সেল, এইটা তোমার সেকেন্ড, এইটা তোমার থার্ড, এইটা তোমার এনথ, এরকমভাবে মানে এনথ খানা, মানে নাম্বার অফ সেল এখানে এনটা সেল নেওয়া হয়েছে। ওকে, তো দেখো আমরা জানি প্রত্যেকটা সেলে একটা ইন্টারনাল রেজিস্ট্যান্স আছে। ইন্টারনাল রেজিস্ট্যান্সটা R1, এরটার R2, এর R3, এর Rn। এর ইএমএফ প্রথম যে সেলটার ε1, দ্বিতীয় সেলটার ε2, ε3 অ্যান্ড সো অন। এইটাকে যদি আমি সিরিজ কম্বিনেশনে লিখতে চাই তাহলে আমাদের কি করতে হবে, প্রত্যেকটা সেলকে কম্বাইন করে একটা সিঙ্গেল সেল কনভার্ট করতে হবে এবং সেটা রিকোয়ার্ড সেল হবে। এই রিকোয়ার্ড সেলটা কি হবে, ডেফিনেটলি এরকম হবে। কিন্তু এখানে যে আমি এই যে এপসাইলন ইকুইভ্যালেন্ট পেয়েছি এবং ইন্টারনাল রেজিস্ট্যান্স ইকুইভ্যালেন্ট পেয়েছি, এর ভ্যালুটা কি হবে সিরিজ কম্বিনেশনের ক্ষেত্রে, এটা আমাদের জানতে হবে। খুবই সহজ সিরিজ কম্বিনেশন, যেরকম আমরা রেজিস্ট্যান্সের ক্ষেত্রে করেছিলাম। জাস্ট এখানে লিখে দেব যে এপসাইলন ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়ালস টু সাম অফ অল দ্য ইএমএফ, দ্যাট ইজ ε1 প্লাস ε2 প্লাস ε3 and plus dot 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 plus epsilon n. Okay, this is for series combination. We are going to discuss for parallel combinations also. So এখানে R equivalent কি হবে বলো তো, R equivalentটা অবশ্যই হবে R1 প্লাস R2 প্লাস R3 প্লাস Rn। ওকে, এবারে দেখো এইটা কিন্তু আমি যে সেলগুলো নিয়েছি প্রত্যেকটার ইএমএফ এবং ইন্টারনাল রেজিস্ট্যান্স কিন্তু আলাদা, তাই তো পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে। ইএমএফ ε1, ইন্টারনাল রেজিস্ট্যান্স R1। কিন্তু আমি যদি এমন ধরনের, যদি একই ধরনের সেল নিয়ে নিই, দেখো প্রত্যেকটার ইএমএফ এপসাইলন এবং প্রত্যেকটার ইন্টারনাল রেজিস্ট্যান্স R, মানে একই ধরনের যদি আমি সেলগুলোকে নিয়ে সিরিজ কম্বিনেশনে মানে কানেক্ট করার চেষ্টা করি, তাহলে কি ধরনের ফর্মটা আমরা পাবো, কম্বিনেশনটা পাবো। দেখো আমি এখানে একটু লিখে দিচ্ছি, এগুলো অবশ্যই যারা নোট করার অবশ্যই করবে, এগুলো কিন্তু কাজে লাগবে। ইফ অল সেলস ইন সিরিজ আর আইডেন্টিক্যাল, যদি আইডেন্টিক্যাল হয়ে যায় প্রত্যেকটি, তাহলে আমরা লিখতে পারি না, দেখো তো, ε1 ইজ ইকুয়ালস টু ε2 ইজ ইকুয়ালস টু ε3 ইজ ইকুয়ালস টু ডট 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 ইজ ইকুয়ালস টু এপসাইলন।
n ইজ ইকুয়ালস টু জাস্ট ইকুইভ্যালেন্ট মানে আইডেন্টিক্যাল জন্য আমি কিন্তু এপসাইলন ধরে নিলাম যে প্রত্যেকটার ভ্যালু এখন এপসাইলন। ওকে, ঠিক সিমিলারলি ইন্টারনাল রেজিস্ট্যান্সটাও কি হবে, R1 ইজ ইকুয়ালস টু R2 ইজ ইকুয়ালস টু R3 ডট এখানে Rn, এইটা আমি সমান সমান ধরে নিচ্ছি যে এদের টোটাল যে ইন্টারনাল রেজিস্ট্যান্স সেটা হচ্ছে R, আইডেন্টিক্যাল যখন প্রত্যেকটা সেল যখন আইডেন্টিক্যাল, সেক্ষেত্রে এটা পরিষ্কার দেখো তো আমি এপসাইলন ইকুইভ্যালেন্স কি লিখতে পারবো, ভালো করে খেয়াল করো তো, এপসাইলন ইকুইভ্যালেন্স আমি এটা লিখতে পারি না, দেখো তো, এপসাইলন প্লাস এপসাইলন প্লাস এপসাইলন প্লাস এপসাইলন, কতগুলো এপসাইলন হবে, n টাইমস, কেন কি আমি nটা সেল নিয়েছি, n টাইম এপসাইলন। সিমিলারলি আমার আর ইকুইভ্যালেন্সটা কি হবে, খুব ইম্পর্টেন্ট পয়েন্টগুলো আমি এখানে বলছি, আর প্লাস আর প্লাস আর। তুমি যদি এই ব্যাপারগুলোকে একটু মাথাতে সেট করে নাও তাহলে কিন্তু তোমার প্রত্যেকটা কোশ্চেন খুব ইজি হয়ে যাবে। আমি প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে এখানে বলার চেষ্টা করছি কারণ এগুলো খুবই ইম্পর্টেন্ট আমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে, বোঝা গেল? তাহলে আলটিমেটলি আমরা যে ফর্মটা পেলাম ফর সিরিজ কম্বিনেশন, তাহলে বুঝতে পারছো যে সাম অফ অল দ্য ইএমএফ অ্যান্ড সাম অফ অল দ্য ইন্টারনাল রেজিস্ট্যান্স। ওকে না, এখন আমি যদি এই সেলটাকে একটি ক্লোজ সার্কিটে বন্ধ করে দিই, মানে ধরো আমি এখানে এই সেলটাকে একটু ক্লোজড করে দিলাম, ক্লোজ যদি করে দিই তাহলে আমি একটা লোড পেয়ে যাবো না, ভালো করে খেয়াল করো তো, আমি যদি এটাকে একটা ক্লোজড করে দেওয়ার চেষ্টা করি, ধরো এখানে আমি একটা ক্লোজড করে দেওয়ার চেষ্টা করলাম, ওকে, তাহলে এখানে দেখো আমি এটাকে এরকম ভাবে করে দিলে আমি এখানে কিন্তু একটা লোড পেয়ে গেলাম, সেই লোডটা কি হবে, ক্যাপিটাল আর, তাই তো? তাহলে আমরা ইন জেনারেল আমরা অলরেডি কিন্তু জানি, কি জানি বলো তো, আমরা অলরেডি জানি, একটা ফর্ম শিখে নিয়েছি অলরেডি আমাদের প্রিভিয়াস যে ভিডিওগুলোতে, যে কারেন্ট ইজ ইকুয়ালস টু ইএমএফ এপসাইলন বাই এক্সটার্নাল রেজিস্ট্যান্স প্লাস ইন্টারনাল রেজিস্ট্যান্স, এটা আমরা জানি, কিন্তু এইটাকে কাজে লাগিয়ে আমাদের প্যারালাল কম্বিনেশন এবং সিরিজ কম্বিনেশনের নতুন নতুন ফর্মগুলোকে ক্রিয়েট করতে হয়। ওকে, তাহলে এখান থেকে আমি দেখো তো এটা লিখতে পারি না, তাহলে আমি অলরেডি পেয়েছি, তাহলে এখান থেকে আমরা আই ইকুইভ্যালেন্টটা পেয়ে যাব, আই ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়ালস টু, তাহলে কি হবে, এপসাইলন ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়ালস টু ক্যাপিটাল আর প্লাস আর ইকুইভ্যালেন্ট। তাহলে এখান থেকে যদি আমি ভ্যালুগুলো বসিয়ে দিই কি হবে, এন এপসাইলন বাই ক্যাপিটাল আর প্লাস এন স্মল আর, এখান থেকে কিন্তু আমরা এই ফর্মটা অবটেন করতে পারছি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি ফর্ম, বোঝা গেল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর্ম ফর সিরিজ কম্বিনেশন। এবারে দেখো আমি এখান থেকে দুটো কন্ডিশন পাবো, কি কি কন্ডিশনগুলো আমি এখানে লেখার চেষ্টা করছি, আমরা দুটো কেস পাবো। কেস 1 ভালো করে খেয়াল করবে, যদি আমাদের স্মল আর এর ভ্যালুটা ক্যাপিটাল আর এর থেকে ম্যাক্সিমাম টাইম বড় হয়ে যায়, তার মানে ক্যাপিটাল আরটা খুবই ক্ষুদ্র, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি না, দেখো তো, দিস ইজ ইমপ্লাইজ আস দ্যাট আই ইজ ইকুয়ালস টু এন এপসাইলন বাই এন আর, কেন কি আর খুবই ছোট, দেখো এই স্মল আরটা ক্যাপিটালের থেকে অনেক বড়, তাই আরটাকে কিন্তু নগণ্য বলে গণ্য করা হলো, তাহলে এখানে আই কেটে যাবে, তাহলে কি হবে, এপসাইলন বাই আর, আই ইজ ইকুয়ালস টু এপসাইলন বাই আর, দিস ইজ কেস 1। আরেকটা কেস পাবো কি বলতো, আরেকটা কেস পেয়ে যাচ্ছি, সেটা হচ্ছে কেস 2, আরেকটা কেস পাবো কেস 2, যদি আমাদের ক্যাপিটাল আরটা বড় হয় স্মল আর এর থেকে, তাহলে আমাদের কাছে যে আয়ের কন্ডিশনটা আসবে সেটা কি হবে বলতো, এন এপসাইলন বাই ক্যাপিটাল আর, এন এপসাইলন বাই ক্যাপিটাল আর, এই দুটো কেস কিন্তু আমাদের অ্যারাইজ করে যাবে, এটা কেস 2, এইটা কেস 1, প্রত্যেকটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কন্ডিশন কিন্তু আমি এখানে বলার চেষ্টা করছি।
এই দুটো কেস কিন্তু আমরা পেয়ে যাব ফর সিরিজ কম্বিনেশন। ওকে, তারপরে দেখো এখানে আমি ইন জেনারেল এন সংখ্যক সেল নিয়ে কাজ করলাম। এবার আমাদের তো এক্সামে এন সংখ্যক সেল দেবে না, এন সংখ্যক সেল থেকে খুব বেশি হলে ফর্মুলাগুলো দিতে পারে বা বিভিন্ন ধরনের কন্ডিশন যেগুলো কেস 1 কেস 2 আমি তোমাদের শেখানোর চেষ্টা করলাম, সেই জিনিসগুলো দিতে পারে। আমাদের যেগুলো দেবে যে পার্টিকুলার কোনো স্পেসিফিক নাম্বার অফ সেলস দিয়ে দেবে, 2টো সেল 3টে সেল 4টে সেল, সেখান থেকে আমাদের ক্যালকুলেট করে কিছু জিনিস অবটেইন করতে হবে। বোঝা গেল? দেখো এখানে যে সেলটা নিয়েছি আমরা ইন জেনারেল পার্টিকুলার কিছু একদম স্পেসিফিক নাম্বার অফ সেলের জন্য ক্যালকুলেশন করবো। দেখো এখানে 2টো সেল আছে, ভালো করে খেয়াল করো, এখানে 2টো সেল, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে ই ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়ালস টু কি হবে, এপসাইলন 1 প্লাস এপসাইলন 2, অ্যান্ড এখান থেকে আমরা লিখতে পারবো আর ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়ালস টু R1 প্লাস R2, এবং এদের যে কম্বাইন্ড যে ইকুইভ্যালেন্ট সার্কিটটা হবে সেটা আমরা যেটা ক্যাপিটাল থাকবে সেটা একদম সংক্ষেপে এটা লিখে দেবো এইরকম ভাবে, দিস ইজ ইকুইভ্যালেন্ট। আমরা এখানে লিখবো এটা আর ইকুইভ্যালেন্ট অ্যান্ড ইট ইজ এপসাইলন ইকুইভ্যালেন্ট, দিস ইজ এপসাইলন ইকুইভ্যালেন্ট, দিস ইজ ফর দ্যাট। কিন্তু তুমি যদি একটু খেয়াল করো এটাতে দেখো এখানে কি প্রথমে আছে কি পজিটিভ, পরবর্তীতে আছে কি নেগেটিভ, এখানে কি আছে প্রথমে আছে নেগেটিভ, পরবর্তীতে আছে পজিটিভ। ভালো করে খেয়াল করেছো, সেল দুটো কিন্তু আলাদা ভাবে কানেক্ট করা আছে। কিন্তু আমি যদি এটার কথা বলি, এখানে পজিটিভ, এখানে নেগেটিভ, এখানে পজিটিভ, এখানে নেগেটিভ পরে, তাই না? এরকম ভাবে এই সেল দুটোর মধ্যে কিন্তু একটা পার্থক্য আছে। আশা করি প্রত্যেককে বুঝতে পেরেছো পার্থক্যটা। যখনই এই ধরনের সেল পাবে, মানে এই যে এই সেকেন্ড টাইপস অফ সেলসের কথা আমি এখন বলছি, যখনই এই ধরনের সেলগুলো পেয়ে যাবে তখন তুমি দুইভাবে করতে পারবে, দুটো কেস নিতে পারবে। আমি একটা কেস বলছি, ফার্স্ট কেস 1। আমি যদি প্রথম কেস বলতে চাই তাহলে আমাদের প্রথম যে কেসটা হবে, ভালো করে খেয়াল করো, আমি এখানে তোমাদের জানানোর চেষ্টা করব। প্রথম যে কেস, আমি ধরে নিচ্ছি যে আমার এপসাইলন 1টা এপসাইলন 2 এর থেকে বড়, ইন্টারনাল রেজিস্ট্যান্সের কোনো এফেক্ট নেই, সেক্ষেত্রে আমাদের এপসাইলন ইকুইভ্যালেন্ট হবে এপসাইলন 1 মাইনাস এপসাইলন 2, অ্যান্ড আর ইকুইভ্যালেন্ট হবে কি হবে বলো তো, R1 প্লাস R2। আর এর ক্ষেত্রে কোনো পরিবর্তন নেই, এবং এইখানে যে আমি রিকোয়ার্ড সেলটা পাবো, যে সার্কিটটা পাবো, সেরকম কি হয় বলতো, এখানে E1টাকে তুমি বড় ধরেছো, তাহলে E1 এর পুরো ক্যারেক্টারটা কেটে নেবে সার্কিটটা। মানে দেখো E1 এ কি প্রথমে পজিটিভ আছে তারপরে নেগেটিভ আছে, জাস্ট আমাদের রিকোয়ার্ড যে সার্কিটটা হবে প্রথমে পজিটিভ তারপরে নেগেটিভ। এই যে দিস ইজ আওয়ার required circuit, and this is E equivalent and this is R equivalent. Okay, now case 2. Now case 2. Now case 2. Case 2. এক্ষেত্রে আমি যদি এপসাইলন 2টাকে বড় নিই, ভালো করে খেয়াল করবে, আমি যদি এপসাইলন 2টাকে বড় নিই তাহলে আমাদের যে এপসাইলন ইকুইভ্যালেন্ট হবে সেই ভ্যালুটা কিন্তু হয়ে যাবে এপসাইলন 2 মাইনাস এপসাইলন 1, এবং আর ইকুইভ্যালেন্ট হয়ে যাবে। এই ব্যাপারগুলোই তো জানতে হবে, নাহলে কোশ্চেনে তুমি অ্যান্সার করতে পারবে না, উইথিন সেকেন্ড অ্যান্সার করা যাবে। আমি যখন কোশ্চেনগুলো করবো তুমি বুঝতে পারবে যে কত সহজে অ্যান্সারগুলো করা যায়, বোঝা গেল? এবং এর জন্য যে সার্কিটটা হবে সেই সার্কিটটা কি হবে, E2 ক্যারেক্টার বহন করবে, মানে প্রথমে মাইনাস, ভালো করে খেয়াল করো, প্রথমে মাইনাস হবে তারপরে প্লাস হবে, প্রথমে মাইনাস হবে তারপরে প্লাস হবে। বোঝা গেল আমি কি বলতে চাইলাম? এইভাবে কিন্তু আমাদের প্রত্যেকটা যে ইকুয়েশনগুলো পাবো সেই ইকুয়েশনগুলোকে কিন্তু খেয়াল করে চলতে হয়।
ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক, আমি কিন্তু দুটো এখান থেকে কভার করার চেষ্টা করলাম। ওকে, চলো এইবারে কিছু প্রবলেম করব। এখন দেখবে প্রবলেমগুলো কত ইজি মনে হচ্ছে, দেখো খুব ভালো করে চেষ্টা করবে। নেগেটিভ টার্মিনাল অফ 4 ভোল্ট সেল টার্মিনাল, দেখো এখানে যে ডায়াগ্রামটা দেওয়া আছে 4 ভোল্টেজের সেলটার নেগেটিভ টার্মিনাল, ভালো করে খেয়াল করো, এই পয়েন্টগুলোকে খেয়াল করতে হবে, নেগেটিভ টার্মিনালের কথা বলছে। ইন্টারনাল রেজিস্ট্যান্স দেওয়া আছে, ইন্টারনাল রেজিস্ট্যান্স কত দেওয়া আছে 1 ওহম, ইন্টারনাল রেজিস্ট্যান্স দেওয়া আছে 1 ওহম। ওকে, ইন্টারনাল রেজিস্ট্যান্স 1 ওহম কানেক্টেড টু পজিটিভ টার্মিনাল অফ অ্যানাদার 2 ভোল্ট সেল, ভালো কথা, অ্যানাদার 2 ভোল্ট সেল, প্রথমেরটা নেগেটিভ তারপরেরটা পজিটিভ, তার মানে এটা দেখো নেগেটিভ, প্রথমে যেটা এটা পজিটিভ, এটা নেগেটিভ, তাহলে এইটা আবার পজিটিভ হবে, অ্যাকর্ডিং টু কোশ্চেন এটা নেগেটিভ হবে, তাই তো, এরকমভাবে কিন্তু বলা আছে। এবার দেখো বলেছে যে হোয়াট ইজ দ্য কারেন্ট ইন দ্য লোড রেজিস্ট্যান্স 10 ওহম ডিউ টু কম্বিনেশন অফ দিস টু, কতটা কারেন্ট তুমি পাবে এই 10 ওহমের ভেতর দিয়ে, এই লোডের ভেতর দিয়ে তুমি কতটা কারেন্ট পাবে, তাই তো। তাহলে দেখো প্রথমে আমি ইকুইভ্যালেন্ট বের করতে পারবো, এপসাইলেন্ট ইকুইভ্যালেন্ট। এপসাইলেন্ট ইকুইভ্যালেন্ট কি হবে এখানে, প্রথমটার ইএমএফ হচ্ছে 4 ভোল্ট, তারপরেরটার ইএমএফ হচ্ছে 2 ভোল্ট, তাহলে টোটাল 4 ভোল্ট প্লাস 2 ভোল্ট, তাই তো, তাহলে আলটিমেটলি তুমি এখান থেকে পেয়ে যাচ্ছ 6 ভোল্টেজ। তারপরে তুমি যদি ইন্টারনাল রেজিস্ট্যান্সগুলো দেওয়া আছে তাহলে আর ইকুইভ্যালেন্ট বের করতে পারবে, আর ইকুইভ্যালেন্ট কি হবে 1 প্লাস 1, 1 প্লাস 1 ভোল্ট 2 ওহম, তাই না, এই যে এখানে একটা 1 ওহম, এখানে একটা 1 ওহম, ইন্টারনাল রেজিস্ট্যান্স পেয়ে গেলাম, ইকুইভ্যালেন্ট ইন্টারনাল রেজিস্ট্যান্স। আর এখানে ক্যাপিটাল আর এর ভ্যালু অলরেডি বলে দেওয়া আছে, ক্যাপিটাল আর এর ভ্যালু বলে দেওয়া আছে 10 ওহম। এবারে আমাদের বের করতে হবে কারেন্টের ভ্যালু, কারেন্টের ভ্যালু মানে কি আই, আই ইজ ইকুয়ালস টু আমরা কি জানি এপসাইলেন ইকুইভ্যালেন্ট প্লাস ক্যাপিটাল আর প্লাস ইন্টারনাল রেজিস্ট্যান্সের ইকুইভ্যালেন্ট ভ্যালু। ই এপসাইলেন ইকুইভ্যালেন্ট কত 6, ক্যাপিটাল আর এর ভ্যালু 10, স্মল আর এর ভ্যালু পেয়েছি 2, ক্যালকুলেশন করো 6/12 সিম্পলিফাই করে দিলে কি হবে 1/2 অ্যাম্পিয়ার, 1/2 অ্যাম্পিয়ার, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কত সহজে করা যায় এই অঙ্কগুলোকে, চলে আসো তারপরে সেম কোশ্চেন আমি যদি কিন্তু এবার যে টার্মিনালগুলো আছে আমি চেঞ্জ করে দিয়েছি, দেখো নেগেটিভ টার্মিনালটা যুক্ত হচ্ছে নেগেটিভ টার্মিনালের সাথেই, মানে এইটা আমার প্রথমে ছিল পজিটিভ, এইটা ছিল আমার নেগেটিভ, এবার বলেছে নেগেটিভের সঙ্গেই নেগেটিভ যুক্ত করতে হবে, আচ্ছা নেগেটিভ যুক্ত করেছি, তারপর এটা পজিটিভ, ভালো করে খেয়াল করো অ্যাকর্ডিং টু কোশ্চেন। তাহলে এক্ষেত্রে কোশ্চেন অ্যান্সার কিন্তু তুমি সঠিক পাবে, সেটা তুমি কিন্তু সব সময় মাথায় রাখবে সেলের ক্ষেত্রে যেই সেলটার ভ্যালু দেওয়া থাকবে বেশি সেখান থেকে সাবট্রাক্ট করতে হবে। তুমি এখানে দেখো দুটো ভোল্ট পেয়েছো, একটা হচ্ছে 4 ভোল্ট, একটা হচ্ছে 2 ভোল্ট, তাই তো, তুমি কি করবে 4 ভোল্টটাকে মানে 4 ভোল্ট ওই সেলটার ক্যারেক্টারকে ক্যারি করবে, কারণ ওখান থেকে তুমি সাবট্রাকশন করলে নেগেটিভ সাইনের সঙ্গে জড়িয়ে পড়বে না, বুঝতে পারলাম, প্রত্যেক ক্ষেত্রেই কিন্তু এই ধরনের কন্ডিশনগুলো অ্যাপ্লাই করতে হবে। তাহলে 4 ভোল্ট, তাহলে আমি এখান থেকে লিখতে পারি, দেখো একটা পজিটিভ টার্মিনাল মানে দুটোই নেগেটিভ টার্মিনাল, এটাও নেগেটিভ টার্মিনাল এটাও নেগেটিভ টার্মিনাল, দুটো অপোজিট আছে না, রিভার্স আছে, তাহলে সেক্ষেত্রে কি হতো মাইনাস করতে হবে, তাহলে এপসাইলেন ইকুইভ্যালেন্টের ভ্যালু আমি পেয়ে যাবো এখান থেকে, এপসাইলেন ইকুইভ্যালেন্টের ভ্যালু পেয়ে যাবো আমি এখান থেকে 4 - 2 দ্যাট ইজ 2 ভোল্ট। অ্যান্ড ইন্টারনাল রেজিস্ট্যান্স কোনো অসুবিধা নেই, সেম ভাবে আমরা লিখবো ইন্টারনাল রেজিস্ট্যান্স কি হবে 1 + 1 দ্যাট ইজ 2 ওহম, দ্যাট ইজ 2 ওহম, দ্যাট ইজ 2 ওহম। ওকে, এবার আমাদের যে রিকোয়ার্ড সেলটা পেলাম সেই সেলটা কি হবে বলতো এর ক্যারেক্টার বহন করবে, মানে 4 ভোল্টেজের ক্যারেক্টারটাকে বহন করবে, কারণ 4 ভোল্টেজটাকে আমি বেশি নিয়েছি, তাহলে দেখো এখান থেকে আমরা যে সেলটা পাবো প্রথমে পজিটিভ তারপরে নেগেটিভ, কারণ 4 ভোল্টেজের প্রথমে পজিটিভ আছে পরে নেগেটিভ আছে, তাই তো, এইটাকে কিন্তু দেখো এইটা আমাদের রিকোয়ার্ড সেল হয়ে গেল, এইটা কিন্তু আমাদের রিকোয়ার্ড সেল মানে সিঙ্গেল সেলে কনভার্ট করে নিলাম, বোঝা গেল কথাটা। তাহলে এইটা আমাদের 10 ওহম, এটা আমাদের 10 ওহম, আমি ইকুইভ্যালেন্ট পেয়েছি এটা 2 ওহম,
আর এটার ভ্যালু কত পেয়েছি এখন ক্যালকুলেশন করে, এটা 2 ভোল্ট পেয়েছি। এখান থেকে আমি দেখো তো পরিষ্কারভাবে বলতে পারি না, এখন আমার কাছে প্রত্যেকটার ভ্যালু আছে, তাহলে এখান থেকে আমি আয়ের ভ্যালুটা বের করতে পারবো না। দেখো তো এইটা মানে কি, এটা তো ক্যাপিটাল আর, তাই তো, এটা ক্যাপিটাল আর, তাহলে আয়ের ভ্যালুটা আমি বের করতে পারবো না। দেখো তো একইভাবে আমরা ফর্মুলা লিখব, এপসাইলন ইকুইভ্যালেন্ট বাই ক্যাপিটাল আর প্লাস স্মল আর ইকুইভ্যালেন্ট। তাহলে এখানের যে ভ্যালুটা পেয়ে যাব সেটা কি হবে, 2 বাই ক্যাপিটাল আর এর ভ্যালু কত 10 প্লাস 2, তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি 2/12, আলটিমেটলি পেয়ে যাব 1/6 অ্যাম্পিয়ার। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? আমাদের খুব সহজ, আমি তোমাদের বোঝানোর চেষ্টা করছি, তাই তোমাদের আস্তে আস্তে বোঝানোর চেষ্টা করছি আমি, কিন্তু বিষয়গুলো খুবই সহজ, খুবই সহজ, এবং খুব সহজে তুমি এগুলো কোশ্চেন অ্যাটেন্ড করতে পারবে। এই ধরনের কোশ্চেনগুলোই আসবে খুব সহজে, যেগুলো অ্যাটেন্ড করা যায় এবং কোশ্চেনে অ্যান্সার করা যায় এমসিকিউ বেসড। দেখো এক কথায় আনসার, কিছু দুটো ইম্পর্টেন্ট কোশ্চেন তুলেছে যেগুলো না জানলেই নয়, একবারে জানতেই হবে এরকম একটা বিষয়। দেখো 3 নাম্বার বলেছে তিনটে আইডেন্টিক্যাল সেল, প্রথম আমি দেখো দুটো কেস ওই জন্য লিখেছি, এটা প্রথম কেস, এইটা হচ্ছে তোমার সেকেন্ড কেস। প্রথমে দেখো তিনটে আইডেন্টিক্যাল সেল নেওয়া হয়েছে, ঠিক আছে, তিনটে আইডেন্টিক্যাল সেলের দেখো এইটা পজিটিভ, এটা নেগেটিভ, এই জিনিসগুলোকে খেয়াল করতে হবে ম্যাক্সিমাম, এইটা পজিটিভ, এইটা নেগেটিভ, আবার দেখো এইটা পজিটিভ, এইটা নেগেটিভ, তাই তো। কিন্তু এক্ষেত্রে দেখো প্রথমে আসে পজিটিভ, তারপরে আসে নেগেটিভ, কিন্তু এইটাকে রিভার্স করে দিয়েছি, মাইনাস একটা, তারপরে আসে পজিটিভ, এটা আবার পজিটিভ, এটা নেগেটিভ। এ দেখো এখানে বলেছে যে 3 আইডেন্টিক্যাল সেলস আর কানেক্টেড ইন সিরিজ সাচ দ্যাট নেগেটিভ টার্মিনাল অফ ওয়ান সেল ইজ কানেক্টেড টু পজিটিভ টার্মিনাল অফ দ্য নেক্সট ওয়ান। এটা হচ্ছে প্রথম কেসের জন্য বলেছে, টিল এই অবধি এটা প্রথম কেসের জন্য বলেছে। তাহলে ই পোলারিটি অফ ওয়ান সাচ সেল ইজ রিভার্স, ভালো করে পড়বে, পোলারিটি অফ ওয়ান সাচ সেল ইজ রিভার্সড, যদি একটাকে তুলে অনলি ওয়ান, দেখো ওয়ান, জাস্ট একটাকে তোমাকে চেঞ্জ করতে বলেছে, জাস্ট ওয়ান, যে কোনো একটা সেলের ভ্যালুটাকে চেঞ্জ করতে বলেছে, নেগেটিভটাকে পজিটিভ করে দিতে বলেছে, তাহলে তোমার ইকুইভ্যালেন্ট ইএমএফটা কত হবে সেটাই জিজ্ঞাসা করেছে। হোয়াট ইজ দ্য ইকুইভ্যালেন্ট ইএমএফ, হোয়াট ইজ দ্য ইকুইভ্যালেন্ট ইএমএফ। পরিষ্কার কথা, আমরা এখান থেকে ইকুইভ্যালেন্ট ইএমএফ বের করতে পারবো, এখানে তো ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স চাইনি, দরকার নেই। তাহলে এইটা আমার পজিটিভ, ডেফিনেটলি পজিটিভগুলো নিলাম, এইটা একটা পজিটিভ, দেখো এইটা পজিটিভ, এইটাও পজিটিভ, তাই তো, তাহলে দুটো পজিটিভ, এইটার চেঞ্জ হয়েছে তাই এটাকে কি হবে নেগেটিভ নেব, তাই তো, তাহলে মাইনাস এপসাইলন। তাহলে এখান থেকে যদি আমি সিম্পলিফাই করে দিই, এইটা প্লাস এইটা মাইনাস, তাহলে আমাদের এপসাইলন থাকছে। অপশন এ ইজ দ্য কারেক্ট। তারপরে চলে আসো 4 নাম্বার কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। n identical cells are connected in series such that negative terminal of one cell is connected to the positive terminal, just general form দেওয়া আছে। পরের কন্ডিশনে চলে আসো, if the polarity of one such cell is reversed then equivalent EMF, আবার কয়টা সেল চেঞ্জ করা হয়েছে, একটা সেল মাত্র চেঞ্জ করা হয়েছে, ভালো করে খেয়াল করবে, অনলি ওয়ান সেলস কিন্তু তোমার চেঞ্জ করা হয়েছে, কিন্তু তোমার টোটাল নাম্বার অফ সেল কতগুলো, এবারে টোটাল নাম্বার অফ সেল কিন্তু এবারে এন সংখ্যক, টোটাল নাম্বার অফ সেল কিন্তু এবারে এন সংখ্যক, এনটা সেল আছে টোটাল, তার মধ্যে তুমি একটাকে চেঞ্জ করেছো, ভালো করে খেয়াল করবে, এখানে কিন্তু বুঝতে হবে ছবিটা এন সংখ্যক সেল আঁকানো যাবে না, আমি তোমাদের বোঝানোর চেষ্টা করছি, ভালো করে শোনো, এন সংখ্যক সেল রয়েছে, সেখান থেকে একটাকে তুমি রিভার্স করেছো, তার মানে কি n-1, তুমি দেখো তোমার কাছে টোটাল ছিল n সংখ্যক সেল, দিস ইজ সেল নাম্বার, টোটাল সেল নাম্বার, টোটাল সেল নাম্বার কত দেওয়া আছে, টোটাল সেল নাম্বার দেওয়া আছে n, কিন্তু জাস্ট রিভার্স করা হয়েছে কয়টা সেলকে, একটি সেলকে রিভার্স করা হয়েছে, নাম্বার অফ রিভার্সড সেল, ওয়ান, তাহলে আলটিমেটলি তুমি একটাকে রিভার্স করেছো, তাহলে n-1 সংখ্যক সেল ঠিকঠাক ভাবে আছে আগ্রহ অবস্থায়, ইন জেনারেল ফর্মে আছে, অরিজিনাল ফর্মে আছে,
তাহলে আমরা এখান থেকে লিখতে পারি না টোটাল নাম্বার অফ সেল, টোটাল নাম্বার অফ সেল প্রেজেন্ট in original form that is n-1। তোমার প্রথমে ছিল n সংখ্যক, সেখান থেকে তুমি একটাকে রিভার্স করেছো, তাহলে কি n-1 অরিজিনাল ফর্মে আছে। তাহলে আমি এখান থেকে লিখতে পারি না, দেখো তো, ইজ ইকুয়ালস টু n-1 তোমার অরিজিনাল ফর্মে আছে, তাহলে n-1 ইন্টু এপসাইলন। আর তুমি একটাকে চেঞ্জ করেছো, তাহলে মাইনাস আসবে একটা এপসাইলন। এই যে যেহেতু তুমি এই যে রিভার্স করেছো একটা সেলকে, ওই কারণেই তো তোমার মাইনাসটা না হলো। কয়টা এপসাইলন মাইনাস হবে? একটা, কারণ কি একটা সেলকে রিভার্স করা হয়েছে। এটাকে তুমি ক্যালকুলেট করো, কি হবে? এন ই এপসাইলন মাইনাস এপসাইলন, তাহলে এখান থেকে কি পেয়ে যাবে? এন এপসাইলন মাইনাস 2 এপসাইলন। এখান থেকে যদি কমন নাও তুমি এপসাইলন, তাহলে কি পাবে? n minus 2 এপসাইলন, n minus 2 এপসাইলন। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আমি সম্ভাব্য সমস্ত ধরনের প্রবলেমগুলো এখানে তুলেছি, সম্ভাব্য সমস্ত ধরনের, যেগুলো এমসিকিউ হিসাবে আসতে পারে। তোমার সিরিজ কম্বিনেশনের লাস্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট আরেকটি প্রবলেম, ভালো করে খেয়াল করো। এখানেও ঠিক একই কনসেপ্ট আমরা ইউজ করব। কিভাবে? দেখো, নাম্বার অফ সেল, এবার আমি এত ডিটেলসে লিখবো না, জাস্ট তোমাদেরকে সরাসরি বুঝে নিতে হবে। এন, নাম্বার অফ সেল এন, আর কানেক্টেড ইন জেনারেল ওয়ে। কিন্তু বলেছে ই পোলারিটি অফ এম সেল, কতগুলো সেলকে করা হয়েছে চেঞ্জ। এবারে কিন্তু এম সংখ্যক সেলকে চেঞ্জ করা হয়েছে, ভালো করে খেয়াল করো। কতগুলোকে? এম সংখ্যক সেলকে রিভার্স করা হয়েছে, চেঞ্জ করা হয়েছে। প্রথমে অ্যাট দ্য বিগিনিং কতগুলো ছিল? এন সংখ্যক, অ্যাট দ্য বিগিনিং এন সংখ্যক, পরে চেঞ্জ করা হয়েছে এম সংখ্যক। তাহলে অরিজিনাল ফর্মে কতজন আছে? এন মাইনাস এম সংখ্যক, তাই তো? তাহলে আমরা এখান থেকে লিখতে পারি না যে এপসাইলন ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়ালস টু এন মাইনাস এম এপসাইলন মাইনাস কতগুলোকে রিভার্স করা হয়েছে? এম সংখ্যককে, তাহলে এম এপসাইলন। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি না, দেখো তো, এন এপসাইলন মাইনাস এম এপসাইলন ইজ ইকুয়ালস টু, আমরা এখান থেকে লিখতে পারবো এন এপসাইলন মাইনাস 2 এম এপসাইলন। এখান থেকে ক্যালকুলেশন করলে এন মাইনাস 2 এম এপসাইলন, দিস ইজ ইকুইভ্যালেন্ট। বাট আর ইকুইভ্যালেন্ট তো সবসময় সমান। আর ইকুইভ্যালেন্টের ক্ষেত্রে কোনো দিন কোনো পরিবর্তন ঘটবে না। এন সংখ্যক সেল আছে, তাহলে এন আর হবে সর্বদা। আর ক্যাপিটাল আর তো এক্সটার্নাল রেজিস্ট্যান্স। তাহলে এখান থেকে আমরা বলে দিতে পারি আমাদের যে ইকুইভ্যালেন্ট যে ইয়েটা হবে, কারেন্টটা হবে। এখানে কারেন্টের ব্যাপারটা দরকার ছিল, কেন কি এটা আই ইজ ইকুয়ালস টু, আমরা জানি কিনা, আই ইজ ইকুয়ালস টু এন মাইনাস 2 এম এপসাইলন বাই আর প্লাস এন বাই আর। তাহলে এখান থেকে আমরা এখানে আই হবে, ওকে। তাহলে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার কারেন্টের ক্ষেত্রে, ওকে। তো আজকের এই ভিডিওতে আমরা এতটুকুই আপাতত জানলাম। আমরা পরের ভিডিওতে প্যারালাল কম্বিনেশন অফ সেলস সম্বন্ধে জানবো। তো পরবর্তী ভিডিও আসা পর্যন্ত তোমরা দেখতে থাকো এবং শিখতে থাকো। থ্যাংক ইউ, টেক কেয়ার।